নবগঠিত মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতার নেতৃত্বে আংশিক কমিটি গঠিত হয়েছে। আজকে নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি এবং আফরোজা খানমের নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। আমরা আফরোজা খানম রিতার সাথে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুরা, মানিকগঞ্জ ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্ত ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে খালকাটার বিপ্লব, তিনি একটি স্কুলে রাত্রি যাপন করে এই খালকাটা বিপ্লবের শুভ সূচনা করেছেন। যে খালকাটা বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের দেশের মজা হাজা খাল বিল সংস্কার করে মৌসুমে পানি এবং শুকনো মৌসুমে চাষের জন্য জমি চাষের ব্যবস্থা করেছে, যার কারণে বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়, ৭৪-এর দুর্ভিক্ষের আর পুনরাবৃত্তি হয়নি এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এই স্বপ্ন নিয়েই জিয়াউর রহমান মানিকগঞ্জ থেকে খাল কাটার বিপ্লব শুরু করে। বন্ধুরা আমার, সেই মানিকগঞ্জ যেখানে ৭৯ সালের সময় থেকে ৪টি সিট ছিল, এই ৪টি জাতীয় সংসদের আসন প্রত্যেকটি নির্বাচনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছে। বন্ধুরা আমার, আজকে যিনি আহ্বায়ক আফরোজা খান রিতা বা তার বাবা বিশিষ্ট রাজনীতিবিদ এবং উদ্যোক্তা হারুন রশিদ খান মুন্নু এবং এই জেলারই অন্যতম আরেকজন সম্মান খন্দকার দেলোয়ার হোসেন, যাদের তিনি ছিলেন বিএনপির মহাসচিব, তাদের নেতৃত্বে এই জেলায় যে ধানের শীষের বিপ্লব, সেই বিপ্লবের পতাকা রিতা আপা এখন সেটিকে ধারণ করেছেন এবং তিনি সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার যে দুর্বিষহ দুঃশাসন, এর মধ্যেও তিনি অত্যন্ত যোগ্যতার সাথে মানিকগঞ্জের নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে অনেক নেতাকর্মী আহত নিহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এইসব কিছু মোকাবেলা করেই এবং নেতাকর্মীর পাশে থেকে এই নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আবারও নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা রাখে তার নেতৃত্বে আরও শক্তিশালীভাবে বিএনপি আরও নতুনভাবে এগিয়ে যাবে। ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, আর যাতে কোনো মায়ের সন্তান হারিয়ে না যায়, আর যাতে মায়ের কোল খালি না হয়, একটি শান্তিপূর্ণ, আনন্দময়, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা প্রত্যেকেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল সেটা, অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনা সেটা করেন। তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্তস্রোতের মধ্যে দিয়ে, রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে। সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। কারণ জনগণ চায়, তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি, সেই পরিবেশ যাতে ফিরে না আসে, সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো
সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব। প্রধান উপদেষ্টা দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো সুতরাং এখানে অনেক প্রত্যেকেই যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ। তার না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো নেতার জন্ম নেয় কিনা, এই নিয়ে তো একটা সংশয় দেখা দেবে। যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তধারা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের কোনো ধরনের গরিমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সাময়িক সরকার। সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে, কি হয় না হয়। তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্য তো আপনার রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যাতে ঘটে, সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে। তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ, সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এইটা তো একটা কালো মেঘ, দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে। সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদের যেতে হবে। তাই বন্ধুরা আমার, আজকে জবাবদিহিতা থাকতে পারে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে। এটা তো হতে পারে না। এটা যারা সীমিত আয়ের যারা মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সিএনজি চালক, রিক্সা চালক, ছোট ছোট দোকানদার, তাদের উপর তো ভয়ঙ্কর চাপ পড়বে। সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি, অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস জ্বালানো হয়, অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয়, সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা গণবিরোধী। আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিই, এখনো সমর্থন দিই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়। সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে তার দাম কমাতে পারেননি। তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন,
সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আবার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে মানিকগঞ্জ নবগঠিত আহ্বায়ক কমিটি পিতা আমার নেতৃত্বে যারা পুষ্পার্ঘ দিলেন, যারা এখানে ফাতিহা পাঠ করেছে, সেই নবনির্বাচিত নেতৃত্বকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাংবাদিক ভাইরা আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক জানাচ্ছি। অপরাধ করেছেন এবং তাদের তো বিচার হতেই পারে, আমরা আপনারা সবাই জানি। আর এটা নিশ্চিত হবে কি হবে না, কি হবে, সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা তারা কি করবে। সেইটা তো বসে সিদ্ধান্তটা নেওয়া হয়নি, এটা সিদ্ধান্ত নিয়ে তারাই ঠিক করবে যে আওয়ামী লীগ কীভাবে তারা কাজ করবে। এখন তো তারা যেটা করছে, তারা সন্ত্রাস কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা করছে। তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো কি সেদিন পর্যন্ত তার ক্ষমতা ছিলেন, যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেটা এখনো তাদের হয়নি। কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, জাতীয় সিদ্ধান্ত। ধন্যবাদ। আপনাদের সামনে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খান। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে, একটু জোরে। আরেকটু নিচে। আবার ভাই মোবাইল দেখা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার বিষয় নিয়ে আমরা কাজ করি। এটাই আমাদের লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য, আমাদের নেতা জনাব তারেক রহমানের গণতান্ত্রিক সরকার করার সরকার বাংলাদেশ জানিয়ে আমাদের নেতা জনাব তারেক আমাদের মাঝে ফিরে আসে। কাউন্টেবল